গুড ইভিনিং টু অল অফ ইউ মাই ফ্রেন্ডস। আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপির সঙ্গে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সয়াবিনের রেসিপি। সয়াবিন আপনারা এর আগে অনেক রকমভাবে খেয়েছেন, বাট আজকের রেসিপিটা একদমই অন্যরকম। চলুন, এখানে সয়াবিনগুলো ঘন্টাখানেক আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন জল থেকে এগুলো ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম পরিমিত লবণ, পরিমিত লঙ্কার গুঁড়ো, আর এখন দিচ্ছি অল্প একটু কর্নফ্লোর। কর্নফ্লোর যদি না থাকে বন্ধুরা, অবশ্যই অল্প একটু ময়দা ইউজ করবেন। তো ম্যারিনেশন হয়ে গেল, এখন কিছুটা মশলা বেটে নেব। এখানে আছে কয়েকটা কাজু, চীনাবাদাম, পোস্ত আর কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো অবশ্যই কম বেশি করে নেবেন। এখন এই মশলার মধ্যে অল্প একটুখানি জল দিলাম, এরপর মিহি করে পেস্ট করে নিচ্ছি। তো মশলাটা পেস্ট করা হয়ে গেছে, এখন আমি মশলাটা তুলে নিচ্ছি। এক্ষেত্রে আপনারা পুরোপুরি কাজু অথবা পুরোপুরি চীনাবাদামও ইউজ করতে পারেন। আমি দুই রকমই দিয়েছি, আপনারা এক রকম দিয়েও করতে পারেন। চলুন, এখানে উনানটা জেলে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলে দিয়ে দিলাম পরিমিত সাদা তেল। এরপর কড়াইটা নাড়িয়ে চাড়িয়ে তেলটা পুরোটাতে লাগিয়ে দিলাম, যাতে সয়াবিনটা আটকে না যায়। এরপর সয়াবিনটা দিয়ে দিলাম। প্রথম অবস্থায় অল্প একটু আটকে আটকে যাবে, যেহেতু গরম জলে ভেজানো ছিল, যেহেতু কর্নফ্লোর দেওয়া আছে। তো ধৈর্য নিয়ে একটু ভাজলেই দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, কোনো রকমভাবে জ্বলে পুড়ে যায়নি আর আটকেও নেই, ভাজা হয়ে গেছে। এগুলো আমি সব তুলে নিলাম। দেখুন কতটা সুন্দর, কতটা লাল লাল হয়েছে। এরপরে আবারও পরিমিত সাদা তেল দিয়ে দিলাম। ফোড়নে দিচ্ছি গরম মশলা, মানে এলাচ, দারচিনি, লবঙ্গ আর অল্প একটু জয়িত্রী। এরপরে দিয়ে দিলাম আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। এরপর একটু কষিয়ে নিলাম, যাতে আদাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এরপর দিয়ে দিলাম শিলপাটায় বেটে রাখা মশলাটা। এরপর আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কষানোর পর একটু ওয়েট করব, যাতে মশলা থেকে তেলটা ছেড়ে উঠে আসে। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু টক দই। টক দই দেওয়ার পর আর বেশিক্ষণ কষাবো না, সেই কারণে মশলাটা কষানোটা কমপ্লিট হলেই তেল ছেড়ে দিলে তবেই টক দইটা দিলাম। এরপর অল্প একটু কষিয়ে নিয়ে মিক্স করে নিলাম জাস্ট। এরপরে দিয়ে দিচ্ছি পরিমিত লবণ। এরপর আবারও একটুখানি নাড়াচাড়া করে দিলাম। এখন দিয়ে দেব অল্প একটু কাসুরি মেথি, যাতে ফ্লেভারটা অনেক ইউনিক আর অনেক সুন্দর হয়। কাসুরি মেথি দেওয়ার পর আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা তেল ছেড়ে দিয়েছে, কড়াই ছেড়ে উঠে আসছে। এখন আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা একটা বড় সাইজের ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়ে আবারও একটু কষিয়ে নেব। ক্যাপসিকামটা তেলের উপর দিলে অনেকটা ডিপ ফ্রাই হয়ে যেত আর নরম হয়ে গলে যেত, আর রেসিপির মধ্যে এর অস্তিত্ব থাকতো না। সেই কারণে অনেকটাই পরে দিলাম। অল্প একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা সয়াবিনগুলো। সয়াবিন আর ক্যাপসিকাম দেওয়ার পর অল্প কিছুক্ষণ কষাবো। এরপরে দিয়ে দেব অবশ্যই পরিমিত জল। জলটা অবশ্যই ফুটন্ত গরম জল হলে ভালো হয়, তাহলে রেসিপির টেক্সচার বা টেস্ট অনেকটা ভালো হয়। এরপর আমি চাপা দিয়ে দেব। চাপা দিয়ে 10 মিনিটের জন্য ফুটিয়ে নেব। সয়াবিনটা তো সিদ্ধ অনেকটা হয়েই আছে, সঙ্গে ক্যাপসিকামটাও সিদ্ধ হতে হবে। 10 মিনিট পর আমি খুলে নিচ্ছি। দেখুন ঝোলটা ফুটে উঠেছে আর অনেকটাই কমে গেছে। এরপর একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা পাউডার। যদিও বা প্রথমে গোটা গরম মশলা ইউজ করা হয়েছে, তারপরেও ফ্লেভারটা অনেকটা স্ট্রং হওয়ার জন্য গরম মশলা পাউডারটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমিত চিনি। যেহেতু নিরামিষ রেসিপি, পেঁয়াজ ইউজ করা হয়নি, তাই টেস্টটা ব্যালেন্স করার জন্য বা এনহ্যান্স করার জন্য অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। এরপর চাপা দিয়ে দেব 5 মিনিটের জন্য। তো রেসিপিটা আমার কমপ্লিটের পথে। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো শুধু সয়াবিন দিয়ে এই রকম একটা সুন্দর, এই রকম একটা লোভনীয় রেসিপি? অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা ফলো করে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে নেবেন। আর হ্যাঁ, আমি আপনাদের প্রেফার করব রেসিপিটা অবশ্যই লুচি, পরোটা অথবা নান, কুলচার সঙ্গে সার্ভ করবেন।
তাহলে এই রেসিপিটার যে পারফেকশান ডেফিনেটলি সেটা রিয়েলাইজ করতে পারবেন। বন্ধুরা, আজ তাহলে আসি, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।